কেকেআরের খেলা দেখতে গেলে এবার মনে হয় হার্টবিট হাতে করে নিয়ে বসতে হবে। যেভাবে শেষের দিকে ম্যাচটা সহজ হয়ে এসেছিল কলকাতার জন্য, আর তারপর লাস্টের দিকে তারা নিজেদের দোষেই আর কি ম্যাচটাকে যেভাবে আর কি রাজস্থানের দিকে ঠেলে দিয়েছিল, মনেই হচ্ছিল যে হয়তো এই জেতা ম্যাচটা আমরা একবারে শেষ মুহূর্তে এসে হেরে যাব। কিন্তু যাই হোক, অবশেষে ওপরওয়ালার আশীর্বাদে ম্যাচটা আমরা জিতে গেছি 1 রানের ডিফারেন্সে। তো এই দিন আর কি মানে ইডেনের কর্তৃপক্ষকে একটু ধন্যবাদ জানাতে হবে, কারণ কেকেআরের ওই পছন্দ মতো উইকেট তারা এদিন প্রোভাইড করেছিল, একটু স্লো বা লো টাইপের উইকেট, যেখানে স্পিনাররাও কিন্তু ভালো মতো অ্যাসিস্ট্যান্স পেয়েছিল। তো এদিন কলকাতা রাজস্থান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো অজিঙ্ক্য রাহানে টসে জিতে এদিন ব্যাটিং করার ডিসিশন নিয়েছিলেন, যে কথাটা আমি কিন্তু এর আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম, এইরকম টাইপের উইকেটে কিন্তু আগে ব্যাটিং করে নেওয়াটাই শ্রেয়, কারণ পরের দিকে কিন্তু উইকেটটা স্লো হতে থাকে, ঠিক যেটাই আমরা এই দিনের ম্যাচেও দেখলাম। তো ওই জায়গায় কেকেআরের শুরুটা ওই তাদের দুই ওপেনার মানে খুব একটা ভালো না করতে পারলেও ওই নারিন কিন্তু আউট হওয়ার আগে একটা 4 আর একটা ছক্কা মেরে গেছিলেন, কিন্তু সেকেন্ড ওভারেই তিনি ওই জায়গায় কি বোল্ড হয়ে যান, বলের লাইন মিস করে। এরপর ক্রিজে আসেন অজিঙ্ক্য রাহানে। তো রাহানে আর ওই গুরবাজের মধ্যে একটা 56 রানের পার্টনারশিপ গড়ে ওঠে সেকেন্ড উইকেটে। গুরবাজ আর কি তিনি শুরুর থেকে অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন, রাহানের শুরুতে একটু আর কি হোল্ডিং রোল প্লে করলো, তারপর তিনিও কিন্তু নিজের খোলস থেকে বেরিয়ে বেশ কয়েকটা বড় বড় শট নেগোসিয়েট করেছেন। তো পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে কেকেআর স্কোরটা থাকে 1 উইকেটে 56। এরপর ওই অষ্টম ওভারে ওই মাহেশ থিকসানাকে একটা বড় শট খেলতে গিয়ে গুরবাজ ওই জায়গায় ডিপ মিড উইকেটে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো তার আগে তিনি কিন্তু একটা কার্যকরী ইনিংস খেলে গেছিলেন 35 রানের। এরপর রঘুবংশী ক্রিজে আসেন। তো রঘুবংশী আর রাহানের মধ্যেও এই জায়গায় কিন্তু একটা পার্টনারশিপ গড়ে ওঠে ওই 42 রানের মতো। তো এই জায়গায় 10 ওভার শেষেও কেকেআর স্কোরটা ছিল 2 উইকেটে 86। তো রঘুবংশী কিন্তু তার মানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একদম শুরুর থেকেই পজিটিভ ক্রিকেট খেলছিলেন। রাহানেও তাকে ওই জায়গায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই ইনিংসের 13 নম্বর ওভারে রাহানে ওই রিয়ান পরাগের একটা আর কি মানে আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিতে খুবই সফট ডিসমিসাল হয়ে ওই উইকেট কিপার ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। 30টা রান তিনি করে গেছিলেন। তো এই জায়গায় কেকেআর স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 111। এরপর আন্দ্রে রাসেলকে খুবই সারপ্রাইজিংলি আর কি ব্যাটিং অর্ডারে প্রমোট করা হয়েছিল অনেকদিন পর, মানে যে কথাটা কিন্তু আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম, রিঙ্কু আর রাসেলকে কিন্তু মানে প্রয়োজন অনুসারে ওপরের দিকে ব্যাট করতে পাঠানো যেতেই পারে। তো যাই হোক, কেকেআরের ম্যানেজমেন্টের অবশেষে আর কি মানে সুবুদ্ধি সম্পন্ন হয়েছে বলা চলে। তো রাসেল এই জায়গায় আর কি মানে শুরুটা তিনি কিন্তু একেবারেই আর কি নড়বড়েভাবে করেছিলেন। মানে তিনি ওই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বলছিলেন যে মাহেশ থিকসানাকে তিনি শুরুতে রিস্ক নিতে চাননি, যে কারণে প্রথম 9 বলে রাসেলের স্কোরটা ছিল মাত্র 2। আর 15 ওভার শেষেও কিন্তু কেকেআর স্কোরটা ছিল মোটে 120। কিন্তু লাস্ট 5 ওভারে এই রাসেল আর রঘুবংশী আর শেষের দিকে রিঙ্কু সিং, এই তিনজন মিলে এই রাজস্থানের বোলারদের উপর একেবারে সাইক্লোন চালিয়ে দিলেন, যার কারণে লাস্ট 5 ওভারে কেকেআর তুলে ফেলেছিল 85টা রান। রাসেলকে এই জায়গায় আর কি ধন্যবাদ অবশ্যই জানাতে হবে, তিনি 25 বলে 57 রানের যে বিস্ফোরক ইনিংসটা খেললেন শেষের দিকে গিয়ে। ওই মাহেশ থিকসানাকে আমার মনে আছে 18 নম্বর ওভারে লাস্ট 3 বলে পরপর তিনি 3টা ছক্কা মেরে দিয়েছিলেন। আর এরপর রঘুবংশীও কিন্তু অপর পাশ থেকে তিনি সাপোর্টিভ রোলটা প্লে করলেও ওই আমার মনে আছে জফরা আর্চারের ওই 19 নম্বর ওভারে একদম প্রথম বলেই তিনি ওই ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ারটা পিক করতে না পেরে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তিনি কিন্তু আউট হওয়ার আগে 44টা রান করে গেছিলেন। এরপর রিঙ্কু সিং এসে আর কি শেষ ফিনিশিং টাচটা তিনি দিলেন লাস্ট ওভারে। রিঙ্কু সিং এর মানে দৌলতেই বলতে গেলে 2টা ছক্কা আর একটা 4 মানে সহযোগে 22টা রান তুলে ফেলে কেকেআর। তো যার কারণে মানে ওই জায়গায় কি কলকাতা তাদের ইনিংসটা শেষ করলো 4 উইকেটে 206 এই অবস্থায়। তো এই 207 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থানের ইনিংসের শুরুটা কিন্তু একেবারেই ভালো হয়নি। তো এই জায়গায় মানে বৈভব সূর্যবংশী তিনি সেঞ্চুরি পর বলতে গেলে টানা 2 ইনিংস কিন্তু মোটা দাগে ফেল করলেন বলা চলে। তিনি ইনিংসের শুরুটা কিন্তু একটা 4 মেরে করলেও তারপরের বলেই ওই অফ স্টাম্পের বলটাকে তিনি ওই টেনে লেগ সাইডে খেলতে গিয়ে আর নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন। তো ওই জায়গায় অজিঙ্ক্য রাহানেকে একটা ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে, তিনি যেভাবে আর কি মানে শর্ট মিড উইকেট থেকে অনেকটা দৌড়ে গিয়ে আর কি ক্যাচটা লুফেছেন একবারে পারফেক্ট জাজমেন্ট নিয়ে, তাতে তার একটা অবশ্যই ক্রেডিট প্রাপ্য। তো মাত্র 4 রান করে বৈভব আর কি প্রথম আর কি ওভারেই ফিরে গেলেন। এরপর 3 নম্বরে ব্যাটিং করতে আসা কুণাল সিং রাঠোর, তিনিও নিজের ইনিংসটা বড় করতে পারেনি, এদিন তার ডেবিউ ম্যাচ ছিল, কিন্তু খুবই আনফর্চুনেটলি রানের কোনো খাতা না খুলতে পেরে তিনি ওই মঈন আলীকে একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান। তো 8 রানের মধ্যে 2 উইকেট খুঁয়ে রাজস্থান কিন্তু বেশ চাপে পড়ে গেছিল কিছুটা। এরপর জয়সওয়াল আর রিয়ান পরাগের মধ্যে একটা 58 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুই ব্যাটারের হাত ধরে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে রাজস্থান তুলে ফেলে 59টা রান। কিন্তু ওই জায়গায় বিপত্তিটা ঘটে ওই মানে সপ্তম ওভারের একদম মানে লাস্ট ডেলিভারিতে গিয়ে ওই জায়গায় মঈন আলী ওভারের লাস্ট বলটায় তিনি ওই জায়গায় কি জয়সওয়ালের উইকেটটা তুলে নিলেন। তো জয়সওয়াল ওই জায়গায় একটা বড় শট খেলতে গিয়ে তাকে লং অনে আর কি ক্যাচ দিয়ে বসেন। তো 34টা রান তিনি করে আউট হয়ে গেল। এর ঠিক পরের ওভারেই মানে ইনিংসের অষ্টম ওভারে বরুণ চক্রবর্তী এসে তিনি জোড়া ব্রেক থ্রু দেন। ওইখানেই বলতে গেলে রাজস্থান কিন্তু ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে মানে চলে গেছিল। ওই জায়গায় তিনি 3 বলের মধ্যে দুইটা উইকেট তুলে নিয়েছিলেন, প্রথমে ধ্রুব জুরেলকে ফিরিয়েছিলেন আর তারপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে, দুজনকেই অনেকটা একই টাইপের ওই একই করিডোরের ডেলিভারিতে দুটো গুগলিতেই তিনি 2 ব্যাটারকে আউট করেছিলেন। তো 71-5 হয়ে যায় এই রাজস্থানের স্কোরটা। 10 ওভার শেষেও আর কি তাদের স্কোরটা ছিল 5 উইকেটে 82। তখন রিয়ান পরাগ ক্রিজে ছিলেন আর ওই মানে সিমরন হেটমায়ার।
কিন্তু এরপর 12 ওভার শেষেও আমি দেখলাম রাজস্থানের স্কোরটা ছিল 102, কিন্তু 13 নম্বর ওভারে মঈন আলী যখন বল করতে এলেন তার আগে 2টা ওভারে তিনি দুর্ধর্ষ বোলিং করেছিলেন, 11 রান দিয়ে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু ওই মানে ইনিংসের 13 নম্বর ওভারে বল করতে এসে তিনি রিয়ান পরাগের কাছে খুবই সারপ্রাইজিংলি 5টা ছক্কা খেয়ে যান, আর ওই পার্টিকুলার ওভারটা থেকে তিনি কনসিড করে দিলেন 32টা রান, যে কারণে কিন্তু ওই 13 ওভার শেষে রাজস্থানের স্কোরটা পৌঁছে যায় 134-এ। তখন বলতে গেলে ম্যাচ পুরোপুরি ওপেন হয়ে গেছিল দুই দলের জন্যই। তার আগে মনে হচ্ছিল কেকেআর অনায়াসে ম্যাচটা জিতে যাবে, কিন্তু ওই 13 নম্বর ওভারটাই বলতে গেলে মঈন আলী মানে ভিলেন হয়ে যেতেন যদি কেকেআর ম্যাচটা শেষ মুহূর্তে হেরে যেত। তো যাই হোক, এরপর আর কি রিয়ান পরাগ আর ওই মানে হেটমায়ারের মধ্যে পার্টনারশিপটা চলতে থাকে। তো এই জায়গায় ওই মানে 16 নম্বর ওভারে বল করতে এসে হার্ষিত রানা ওই সিমরন হেটমায়ারকে ফেরান। তো ওই জায়গায় 92 রানের জুটিটা তখন ওই জায়গায় আর কি ভেঙে যায় তাদের। আর এরপর রিয়ান পরাগ কিন্তু তিনি তার মতো করে চালিয়ে খেলে যাচ্ছিলেন। তো এরপর হার্ষিত রানাই বলতে গেলে তার ঠিক পরের ওভারে আর কি মানে ইনিংসের 18 নম্বর ওভারে বল করতে এসে এই আর কি সেট ব্যাটার মানে যিনি আর কি 95 রান করে ডেঞ্জারাস হয়ে উঠছিলেন ওই রিয়ান পরাগকেও ফিরিয়ে দেন একটা আর কি মানে চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে। আর তার ঠিক আগের ওভারে আর কি আমি মানে ডেফিনেটলি ওই জায়গায় সুনীল নারিনকে ক্রেডিট দেবো, মানে 17 নম্বর ওভারটায় তিনি হয়তো কোনো উইকেট পাননি, কিন্তু মাত্র 5 রান তিনি খরচ করেছিলেন ওই জায়গায়, যে কারণে কিন্তু রাজস্থানের জয়ের ইকুয়েশনটা একটু কঠিন হয়ে গেছিল। এরপর লাস্ট 2 ওভারও তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 33 রান। তো রাসেল ওই জায়গায় আর কি প্রথমবারের জন্য বল করতে এসে 19 নম্বর ওভারে তিনি কিন্তু খুব একটা খারাপ বোলিং করেননি, মাত্র 11টা রানই কনসিড করেছিলেন। তো যার জন্য লাস্ট ওভারে 22 রান প্রয়োজন ছিল, তখন মনেই হয়েছিল যে কেকেআর এই ম্যাচটা অনায়াসে জিতে যাবে। তো ওই ওভারের প্রথম 2 বলে মাত্র 3 রান এসেছিল, যার কারণে লাস্ট 4 বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 19 রান। কিন্তু ওই জায়গায় খুবই সারপ্রাইজিংলি ওই শুভম দুবের কাছেই 2টা 4 আর একটা ছক্কা খেয়ে মানে ম্যাচটাকে অলমোস্ট প্রায় হারিয়ে দিয়েছিলেন ওই বৈভব আরোরা, যার কারণে শেষ বলে রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 3 রান। একটা বড় শট খেললে কিন্তু ওই জায়গায় ম্যাচটা বের করেই দিতে পারতো এই শুভম দুবে, কিন্তু ওই জায়গায় লাস্ট বলটা একেবারে মাথা ঠান্ডা রেখে ওই একেবারে ব্লক হলে করলেন বৈভব আরোরা, যার কারণে ওই মানে লং অনে আর কি বলটা ঠেলে 2 রান নিতে গিয়ে ওই জায়গায় আর কি মানে সেকেন্ড রানটা কমপ্লিট করার আগেই আউট হয়ে যান জোফরা আর্চার। তো যার ফলে এইরকম নেল বাইটিং টান টান রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ ম্যাচটা কলকাতা রাজস্থানকে হারালো মাত্র 1 রানের ডিফারেন্সে, আর যার কারণে কিন্তু কেকেআরের প্লে অফের খেলার আশাটা এখনও বেঁচে রইল বলা চলে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই কেকেআর রাজস্থান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন কেকেআরের ইনিংসের সেকেন্ড উইকেটে ওই রাহানে আর গুরবাজের মধ্যে যে 56 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, ওটাই বলতে গেলে কেকেআরকে কিন্তু বড় রান তোলার ওই প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছিল। তো ডেফিনেটলি এটা কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই রঘুবংশী আর রাসেলের মধ্যে ওই 4th উইকেটে যে একটা 61 রানের জুটি গড়ে উঠলো, এই জুটিটার জন্যই কিন্তু বলতে পারলে মানে কেকেআর এই ম্যাচে মানে একটা বেশ তারা শক্তপোক্ত অবস্থানে যে পৌঁছচ্ছে এটা কিন্তু নিশ্চিত করেছিল। তো এই আর কি 61 রানের পার্টনারশিপটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন রাসেল যে মানে মাত্র 25 বলে 57 রানের যে বিস্ফোরক ইনিংসটা খেললেন, এটাকেও আপনারা এই ম্যাচের অবশ্যই টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা ওই রাসেল আর রিঙ্কু সিং এর মধ্যে শেষ উইকেটে মাত্র 11 বলে তারা যায় একবারে বিস্ফোরক 34 রানের একটা জুটি গড়ে তুললেন, তো এটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার, যে কারণে মানে কলকাতা স্কোরটা একসময় মনে হচ্ছিল 190-তে অবধি গিয়ে আটকে যাবে, মানে সেটা কিন্তু তারা নিয়ে চলে গেল 206-তে। কিংবা আপনি বলতে পারেন ওই রাজস্থানের ইনিংসের মিড ফেজে যে আর কি সাডেন ব্যাটিং কোল্যাপসটা হলো, জয়সওয়াল আউট হওয়ার আগে পর্যন্ত তাদের স্কোরটা ছিল 2 উইকেটে 66, তা কিন্তু ওই 1 ওভারের মধ্যেই অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 5 উইকেটে 71। এই মাঝের 5 রানের মধ্যে তারা যে 3টা গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেললো, এটাও ডেফিনেটলি কিন্তু রাজস্থানকে এই ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। তো এই ঘটনাটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই হার্ষিত রানা রাজস্থানের ইনিংসে ওই 16 আর 18 নম্বর ওভারে বল করতে এসে তিনি যে 2 সেট ব্যাটারকে ফিরিয়ে দিয়েছিলেন, প্রথমে সিমরন হেটমায়ার আর তারপর ওই রিয়ান পরাগ। তো এই 2 সেট ব্যাটারকে ফেরানোটা কিন্তু কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই দুজনের মধ্যে থেকে অন্তত একজনও যদি শেষ পর্যন্ত ক্রিজে স্টে করে যেতেন ম্যাচটা কিন্তু আলটিমেটলি রাজস্থানই জিতে যেতে পারতো। তো ওই মানে হার্ষিত রানা এই 2 উইকেট তুলে নেওয়াটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে এই রাজস্থানের ইনিংসের 18 নম্বর ওভারে হার্ষিত রানা বল করতে এসে মাত্র 5 রান খরচ করলেন, আর ওই সময় কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট উইকেট ছিল ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া 90+ রানে ব্যাটিং করা রিয়ান পরাগের উইকেটটা যখন তিনি ওই জায়গায় তুলে নিয়েছিলেন। কারণ এই রিয়ান পরাগ যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতে পারতেন কিংবা আর একটা ওভারে যদি তিনি স্টে করতেন, রাজস্থানকে তিনি ম্যাচটা জিতেই হয়তো ফিরতেন। তো আমার কাছে ওই রাজস্থানের ইনিংসের 18 নম্বর ওভারে হার্ষিত রানা যে রিয়ান পরাগের উইকেটটা তুলে নিয়েছিলেন, ওটাই এই কেকেআরের রাজস্থান ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।